এটা এমন একটা ইউনিভার্স যেখানে পাওয়ারই সবকিছু, আর পাওয়ারের লোভে পড়ে কেউ কারো কথা ভাবে না। যেন যার কাছে যত বেশি পাওয়ার সে তত বেশি অত্যাচারী, দুর্বলদের উপর তারা সবসময় নির্যাতন চালাতে থাকে। আর এই দুর্বলদের মধ্যে পড়ে আমাদের হিরো ওয়াংলিন, যে প্রতিনিয়ত দেখেছে তার বাবা মায়ের উপর অত্যাচার, প্রতিটা পদে পদে হয়েছে তাদের সাথে অবিচারের। এগুলো দেখতে দেখতে সে যখন বড় হয় সে ভেবে নেয় সে একজন কাল্টিভেটর হবে, সে পাওয়ারফুল হবে। কিন্তু এত বেশি পাওয়ারফুল হওয়ার জন্য তার কাছে যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট ছিল না, কিন্তু তার ভাগ্য তার সাথে ছিল। সে পেয়ে যায় গড লেভেল মাস্টার, সাথে এনশিয়ান ট্রেজার। মানুষ কতটা বেশি কষ্ট পেলে আর ভেঙে গেলে যে গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, আজকে আমরা সেটাই দেখতে চলেছি। তো আজকে আমরা দেখতে চলেছি রেনিগাল ইমোর্টালস সিজন 1। তো এই কাহিনীর শুরুটা হয় দাও ডোমেনের সুজাকু কিংডম থেকে, যেখানে আমরা একজন পাওয়ারফুল মাস্টার সিতুনানকে দেখতে পারি। মাস্টার সিতুনানের কাছে একটি হ্যাভেনলি পার্ল ছিল, যেটির নাম হলো হ্যাভেনলি বিট। আর সব কাল্টিভেটর সেটিকে পাওয়ার জন্য সবাই মিলে মাস্টার সিতুনানের উপর অ্যাটাক করছিল। মাস্টার সিতুনান এটা কখনোই চাইতো না এই এনশিয়ান ট্রেজারটি কোনো খারাপ মানুষের হাতে পড়ে যাক, এজন্য সে সবার সাথেই ফাইট করছিল। মাস্টার সিতুনান এখানে জানতো যে তারা সবাই যদি আলাদা আলাদা করে তার উপর অ্যাটাক করতো তাহলে তারা কখনোই তার থেকে জিততে পারতো না, কিন্তু তারা যেহেতু সবাই একসাথে তার উপর অ্যাটাক করছে এর কারণে সে অনেক বেশি দুর্বল মনে হচ্ছিল। এই কথাটা কিন্তু সত্যি, যখন তোমার সামনে তিনজন মানুষ একই লেভেলে রয়েছে, তুমি একা রয়েছে, তখন তাদের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্যই মাস্টার সিতুনান এখানে কোনোভাবেই পেরে উঠছিল না। সে অনেকটা আঘাত পাচ্ছিল তার নিজের শরীরের মধ্যে, সে অনেক বেশি স্ট্রাগল করছিল তাদের সাথে ফাইট করার জন্য। তারা মাস্টার সিতুনানকে বলে তুমি যদি আমাদেরকে এনশিয়ান্ট ট্রেজারটি দিয়ে দাও তবে আমরা তোমাকে ছেড়ে দিব, কিন্তু মাস্টার সিতুনান এখানে কোনোভাবেই সেটিকে কাউকে দিতে চাচ্ছিল না। এজন্য সে তার লাস্ট সোল পাওয়ার দিয়ে তার ফায়ার ফিনিক্স দিয়ে সবার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এতে খুব বেশি একটা লাভ হয় না। মাস্টার সিতুনান এখানে বুঝতে পেরেছিল যে সে এখানে কিছুই করতে পারবে না, এজন্য সে তার ডেথ ফিঙ্গার অ্যাটাককে তৈরি করে নেয়, যেটি আসলে একটি সেলফ ডিস্ট্রাক্ট টেকনিক ছিল। ওই তিনজন মানুষ যখন বুঝতে পারে যে সে নিজেকেই শেষ করতে যাচ্ছে তখন তারা বুঝে যায় যে এর সাথে পারলেও শেষ হয়ে যাবে, এজন্য তারা সবাই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে মাস্টার সিতুনান নিজের শরীরটিকে ডিস্ট্রয় করে ফেলে। এরই সাথে সবকিছু শেষ হয়ে গেছিল, আর মাস্টার সিতুনানের আত্মা তখন সেই এনশিয়ান পার্লের মধ্যে চলে যায়, আর সেই এনশিয়ান পার্লটি অজানা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ব্যাকগ্রাউন্ডে তার ভয়েস শোনা যাচ্ছিল, সে বলে এই এনশিয়ান পার্লটি একসময় নিজে থেকে একজন মানুষকে চুজ করবে আর আমি তখন আবারও ফিরে আসব। এর পরের সিনেই আমরা দেখতে পারি 10,000 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ সেই ট্রেজারটিকে খুঁজে পায়নি। আর এখানে আমরা প্রথমবারের মতো আমাদের হিরো ওয়াংলিংকে দেখতে পারি। ওয়াংলিং অনেক বুদ্ধিমান একটি ছেলে ছিল, কিন্তু তার পাওয়ার লেভেল খুবই কম ছিল, যার কারণে সে অনেক দুর্বল। ওয়াংলিং এর পরিবার বলতে শুধু তার মা আর তার বাবা রয়েছে, আর তারা দুজন মিলে কাঠুরের কাজ করে এই সংসারটিকে চালাতো, কিন্তু তারা খুবই হ্যাপি ফ্যামিলি ছিল। ওয়াংলিং এর মা বাবার জীবনটা ছিল ওয়াংলিংকে ঘিরে, আর তারা এখানে গল্প করছিল যে কিভাবে তারা কিছু টাকা জমিয়েছে যাতে ওয়াংলিং একটা ভালো একাডেমিতে গিয়ে তার পড়াশোনা শেষ করতে পারে। তার মা বাবা এখানে অনেকটা খুশি ছিল, কারণ তাদের ছেলে এখন স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে। কিন্তু সেই খুশি বেশিক্ষণ টিকে না, কারণ তখনই তাদের এখানে তিনজন মানুষ চলে আসে, আর আমরা জানতে পারি ওয়াংলিনের বাবা তাদের কাছ থেকে সুদের উপরে কিছু টাকা এনেছিল, আর তার ইন্টারেস্ট নেওয়ার জন্য তারা এখানে এসেছে। তারা এখানে ঘরের মধ্যে অনেক ভাঙচুর করে টাকার পুটলিটি নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওয়াংলিনের বাবা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে এই টাকা তোমরা এবার নিও না, পরের বার আমি ডাবল দিয়ে দিব, কিন্তু তার কোনো কথাই তারা শুনে না। ওয়াংলিনের বাবা অনেক কান্না করতে থাকে আর তাদেরকে বলে এটা আমার ছেলের একাডেমিতে ভর্তি হওয়ার ফিস। তখন সেই মানুষগুলো তাকে নিয়ে আরো বেশি মজা করে আর বলে পরের মাসের ইন্টারেস্ট যদি দিতে দেরি হয় তবে এসে আমরা আরো বেশি ভাঙচুর করব। এইসব কিছু দেখে ওয়াংলিন তার মা বাবাকে বলে তোমার এদের কাছে ভিক্ষা চাওয়ার কোনো দরকার নেই, আর আমার এমন কোনো ফিউচারও দরকার নেই যেটাতে আমার মা বাবাকে কারো কাছে ছোট হতে হয়। ওয়াংলিনের বাবা মা এখানে কান্নাকাটি করতে থাকে আর বলে আমরা জানি যে আমরা এখনো ভালো বাবা মা হতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও আমার ছেলে, আমরা কখনোই তোমার জন্য ভালো কিছু করতে পারিনি। আর এবার যখন আমরা কিছু টাকা জমিয়ে তোমাকে স্কুলে পাঠাতে চেয়েছিলাম সেটিও এখন হাত থেকে চলে গিয়েছে, তুমি এবারেও একাডেমিক টেস্টই দিতে পারবে না কারণ তোমার কাছে কোনো টাকা নেই। আর এটা শুনে ওয়াংলিং অবশ্যই এখানে একটু মন খারাপ করে। এইসব কিছু তো চলছিলই, এর মাঝে আমরা দেখতে পারি এখানে ওয়াংলিং এর ফোর্থ আঙ্কেল চলে আসে, আর সে ঘরের এই সব অবস্থা দেখে বুঝতে পারে যে এখানে কি হতে পারে। সে এখানে ওয়াংলিং এর বাবাকে বলে হ্যাঙ্গিউ সেক্ট একটি অনেক পপুলার সেক্ট আমাদের জাও কিংডমের মধ্যে, আর আমি শুনেছি সেখানে ইমোর্টাল কাল্টিভেশনের জন্য কিছু নতুন ডিসাইবলদেরকে রিক্রুট করা হচ্ছে, কেননা আমরা ওয়াংলিংকে সেখানে পাঠাই।
আমাদের ফ্যামিলিকে 3 জনের কোঠা দেওয়া হয়েছে, যার মাধ্যমে ওইখানে ওয়াংলিংকেও পাঠানো যাবে, আর এটার জন্য তুমি ওকে আমার সাথে পাঠিয়ে দাও। কিন্তু সে এখানে এগ্রি করে না। এর কারণ হলো ইমোর্টাল জার্নি অনেক বেশি কষ্টের হয়ে থাকে। সবাই চাইলেই এই ইমোর্টাল কাল্টিভেশন করতে পারে না, এতে করে আমার ছেলে মারাও যেতে পারে। কিন্তু তখনই ওয়াংলিং তাদেরকে বলে যে আমি অনেক দিন ধরে এটার কথা চিন্তা করছিলাম, আমি এটির বিষয়ে বইয়ে অনেকবার পড়েছি আর আমি এটার জন্য ইন্টারেস্টেড রয়েছি। হ্যাঁ, হতে পারে যে ইমোর্টাল জার্নি অনেক বেশি কষ্টের, কিন্তু তোমরা আমার উপর বিশ্বাস করো, আমি তোমাদেরকে কখনোই নিরাশ হতে দেব না। আর এটা বলে সে তার মা বাবার সামনে গোডাউন করে ফেলে। এভাবেই সে তার মা বাবাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। অবশেষে তার মা বাবা এটাতে রাজি হয়ে যায়। এরপর সিনে আমরা দেখতে পারি ওয়াংলিংকে নিয়ে তার চাচা তাদের ওয়াং ফ্যামিলিতে চলে আসে। আর সেখানে দুজন ডিসাইপলকে দেখানো হয়। প্রথম ডিসাইপল একটু কম শক্তিশালী, কিন্তু দ্বিতীয় ডিসাইপল এখানে অনেক বেশি শক্তিশালী ছিল। আর এই ছেলেটির নাম হলো ওয়াং জাও। আর সে এখানে ওয়াংলিংকে দেখে অনেক মজা করতে থাকে যে একজন কাঠুরের ছেলে এসেছে আমাদের সাথে ইমোর্টাল জার্নি কাল্টিভেট করতে। আশেপাশের মানুষদের কিছু কথাও আমরা শুনতে পারি যে ওয়াং জাওয়ের ট্যালেন্ট নাকি অনেক ভালো। তখনই আমরা দেখতে পারি যে হ্যাংগিউ সেক্ট থেকে একজন ইমোর্টাল চলে আসে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই ইমোর্টাল এখানে ওয়াংজাওকে আগে থেকেই চিনত। এর কারণ হলো অনেকবার সে অনেক লোকের কাছে এর সুনাম শুনেছে। আর অন্যদিকে ওয়াংলিং আর ওয়াং হাও তাদের নিজেদের পরিচয় নিজেরাই দেয়। এরপর আমরা দেখতে পারি সেই ইমোর্টালস তার কাছ থেকে কিছু ফ্লাইং শট বাইরে বের করে নেয়, যাতে তারা সেটাতে করে হ্যাংগিউ সেক্টরের মধ্যে ফ্লাই করে যেতে পারে। এখন ওয়াংলিং সেই ইমোর্টালকে বলে যে আমি এখান থেকে যাওয়ার আগে লাস্টবারের মতো আমি আমার বাবা মায়ের সাথে দেখা করতে চাই। আর তখন সে তার বাবা মায়ের থেকে দোয়া নেয়। এরই সাথে সে তাদেরকে বলে আপনারা আমাকে নিয়ে একদমই চিন্তা করবেন না, দেখবেন আমি ঠিকভাবে এখানে ফিরে চলে আসবো, আমি কখনোই আপনাদেরকে কষ্ট দিব না। ওয়াংলিং এখানে বলে দেখবেন আমি জীবিত ফিরে আসবো। আর তখন তার মা বাবা তাকে দোয়া করে। আর আমরা দেখতে পারি তারা সবাই হ্যাংগিউ সেক্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এভাবেই কিছু ঘন্টা ফ্লাই করার পরে দেখতে পাই তারা ফ্যারিল্যান্ডের মধ্যে চলে আসে। আর ওয়াং ফ্যামিলির 3 জন ছেলেই এই সব কিছু দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। এখানে ওয়াংলিং মনে মনে বলে ওয়াও, এত সুন্দর বিউটিফুল জায়গা আমি আমার জীবনেও কখনো দেখিনি। এখানে আমরা জানতে পারি যে এই মাউন্টেনের উপরেই রিক্রুটমেন্ট এক্সাম হবে। আর ওয়াংলিং এখানে দেখতে পায় যে তাদের মতো অনেক মানুষ রয়েছে এখানে এক্সাম দেওয়ার জন্য, যাতে তারা এই হ্যাংগিউ সেক্টরের মধ্যে জয়েন হতে পারে। এরই সাথে ওইখানে একজন মাস্টারকে আমরা দেখতে পাই। সে সবাইকে বলে যে তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের হ্যাংগিউ সেক্ট ডিসাইপল চুজ করার জন্য অনেক বেশি কঠোর হয়ে থাকে। আমরা সর্বপ্রথম তোমাদের রুটস চেক করব, যেটা কাল্টিভেশনের জন্য অনেক বেশি জরুরি। এটার বেসের উপরেই ডিসাইড হবে যে তোমরা কি কোথাও জয়েন করতে পারবে কি পারবে না। এরপরেই সাইডে থাকা 2 জন মাস্টার সামনের দিকে এগিয়ে এসে সবার ট্যালেন্ট চেক করতে থাকে, মানে তাদের রুটসকে চেক করতে থাকে। এই টেস্টের মাধ্যমে তারা জানতে পারবে যে কোন ডিসাইপল আসলে কতটা বেশি ট্যালেন্টেড রয়েছে। কিন্তু আনফরচুনেটলি এখানে অনেকগুলো ডিসাইপল বাতিল হয়ে যায়, কারণ তাদের কাছে খুব ভালো কোনো ট্যালেন্ট ছিল না। এভাবে করতে করতেও একসময় ওয়াংজাওয়ের পালা চলে আসে। তখন সেই মাস্টার ওয়াংজাওকে বলে আমি তোমাকে চিনতে পেরেছি, মনে হয় তুমি ওয়াংজাও, তোমার কথা আমি অনেকবার শুনেছি, তুমি অনেক বেশি ট্যালেন্টেড। আর এটা বলে তাকে সে সিলেক্ট করে নেয়। আর ওয়াংজাও আজকের দিনের প্রথম সেই ব্যক্তি যে ব্যক্তি স্পিরিচুয়াল রুট টেস্টে পাশ হয়ে গেছে। আর এরপরই ওয়াংহাও এর টেস্ট ছিল, কিন্তু তখন আমরা দেখতে পারি ওয়াংহাও তো এখানে অনেক বেশি চালাক ছিল। সে সেই মাস্টারটিকে অনেক বেশি তেল মারতে শুরু করে। এর কারণ ওয়াংহাও তো জানতো যে তার কাছে এতটা বেশিও ট্যালেন্ট নেই যে সে এই এক্সামের মধ্যে পাশ করে একাডেমিতে যেতে পারে। এই জন্য সে এই পথ অবলম্বন করছিল। অবশেষে সে সেই মাস্টারটিকে 300 বছরের পুরনো একটি আর্টিফ্যাক্ট দেয়, যার কারণে সে এখানে সিলেক্ট হয়ে যায়। সে এখানে আরও বলে যে এই গিফটটি আমার বাবা আপনার জন্য পাঠিয়েছে। আর সে জানে যে এই গিফটটি শুধুমাত্র আপনার মতো একজন মহান মাস্টারের কাছেই শোভা পায়। আর এইভাবে অনেক কথাবার্তাই সে বলছিল। এক কথায় বলতে গেলে ভাই তার মতো চাপাবাজ তেলবাজ আর কেউ নেই। এরপর আমরা দেখতে পারি তাকে সাইডে করে রেখে দেওয়া হয়, কারণ সে সিলেক্ট হয়ে গেছে। এরপর ওয়াংলিং এর পালা। এখানে আমাদের ভোলা ভালা ওয়াংলিং আসে, তার টেস্ট শুরু হয়ে যায়। তখন আমরা দেখতে পারি তার কাছে বেশি ট্যালেন্ট ছিল না, যার কারণে সে আনকোয়ালিফাই হয়ে যায়। ওয়াংলিং যখনই জানতে পারে যে সে আনকোয়ালিফাই হয়ে গেছে, তখন সে অনেক বেশি কষ্ট পায়। সে তার পিছনের সব কথা মনে করতে থাকে যে কিভাবে তার মা বাবা সবসময় মানুষের কাছে ছোট হয়, পাওয়ারফুল মানুষ সব সময় তাদের উপর অন্যায় অত্যাচার করতে থাকে। আর এগুলো মনে করে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। কিন্তু তখনই এল্ডার ওইখানে একটা অ্যানাউন্সমেন্ট করে, আর ওয়াংলিং ওইখানেই দাঁড়িয়ে যায়। তখন আমরা শুনতে পারি এল্ডার সবাইকে বলে যাদের কাছে অনেক বেশি ট্যালেন্ট রয়েছে তাদের তো আমরা স্পিরিচুয়াল টেস্ট নিয়ে আমাদের একাডেমিতে ভর্তি করে নেই, কিন্তু তোমাদের মধ্যে এমনও কিছু লোক রয়েছে যাদের কাছে অনেক বেশি উইল পাওয়ার রয়েছে। আর যদি কারো কাছে অনেক বেশি উইল পাওয়ার থাকে, সেও অনেক ভালোভাবে কাল্টিভেট করতে পারে। এই জন্য তোমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হবে।
এখানে বলা হয় যে এই পাহাড়ের উপর দিয়ে চড়ে তোমাদেরকে উপরে একটা লেটার রাখা আছে, সেটিকে নিয়ে আসতে হবে। এর মাঝে তোমাদের অনেক বাধা আসবে, সেটিকে পার করে তোমাদের ওই লেটারটি যদি আনতে পারো তাহলে তোমরা রেজিস্টার ডিসাইপল হয়ে যাবে। আর এটা শুনে ওয়াংলিং এখানে কাজে লেগে যায়। এখানে ওয়াংলিং তো অনেক বেশি খুশি হয়ে গেছিল, তার কাছে এখন সূর্য ডোবার আগ পর্যন্ত সময় রয়েছে। এখানে প্রতিটা পদে পদে বিপদ ছিল, থান্ডার লাইটিং অ্যাটাক হচ্ছিল, যার কারণে ডিসাইপল এখানে পড়ে যাচ্ছিল নিচে। অন্যদিকে ওয়াংলিং এর অবস্থা এখানে অনেকটাই খারাপ হয়ে যায়, সে বাকি সবার কথাও চিন্তা করছিল যে যারা নিচে পড়ে যাচ্ছে তাদের কি অবস্থা এখন। এখন ওয়াংলিং যেটার উপর উঠে চড়ে বসে আছে সেটি হলো একটি লেডার, আর এই লেডারের উপর চড়ে চড়ে উপরে যেতে হবে। কিন্তু হঠাৎ করেই ওয়াংলিং ওইখান থেকে পড়ে গিয়ে একটি লাভা পুলের মধ্যে চলে আসে। কিন্তু ওয়াংলিং তো যে কোনোভাবে ইমোর্টালস জার্নি স্টার্ট করতে যায়, যার কারণে সে এখানে কোনো বাধাই মানছিল না, সেই লাভা পুলের মধ্যে ডুব দিয়ে দেয়। ওয়াংলিং এখানে বলে এটা যতই ইলিউশন হোক না কেন, কিন্তু এটার যে কষ্ট আর ব্যথা এটা রিয়েল লাইফের কষ্টর থেকেও বেশি কষ্ট হচ্ছে। ওয়াংলিং এর মনে হচ্ছিল তার রক্তের মধ্যে যেন আগুন লেগে গেছে, কিন্তু সে তখনও হার মানে না, সে সেই লেডারের উপর পর্যন্ত পৌঁছে যায়। ওয়াংলিং এখানে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল, কিন্তু সে যখনই সেই ঘরের মধ্যে ঢুকতে চায় কিন্তু তখন সে দেখতে পায় সেখানে কোনো ব্রিজই নেই। সে মনে মনে বলে যে এখানে যদি কোনো ব্রিজ না থাকে তাহলে আমি এটা কিভাবে করব। এরই সাথে সে মনে মনে বলে যে আমি ইমোর্টালস হওয়ার জন্য যা খুশি তাই করতে পারি, আর সে তার নিজের উপর বিশ্বাস করে সেই খাইয়ের মধ্যেই পা দিয়ে দেয়। তখন সে দেখতে পারে ওইখানে একটি ইনভিজিবল শিল্ড ছিল, কিংবা একটা ব্রিজও বলতে পারেন। সে এভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার সামনে একটি ইনভিজিবল শিল্ড চলে আসে, আর এটা দেখে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল যে আমি এভাবে এখন কি করব। আমি এত বেশি মেহনত করেছি কিন্তু আমাকে কেন রিজেক্ট করা হচ্ছে। আর এটা বলে সে ওখানে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে থাকে। তখনই আমরা শুনতে পারি ওই মেনশনের মধ্য থেকে কেউ একজন ওয়াংলিংকে বলছিল তোমার এত সব মেহনত সব বেকার হয়ে গেছে, তুমি এই চ্যালেঞ্জে ফেল হয়ে গেছো। আর সেটা বলে সে হাসতেছিল, আর তখন ওয়াংলিং আবারও বলে যে হ্যাঁ আমি ফেল হয়ে গেছি। ওয়াংলিং এখানে তার জীবনের উপর বিরক্ত হয়ে গেছিল, আর সে সেই খাদ থেকে লাফ দিয়ে দেয়। সে যখন চোখ খুলে দেখতে পায় যে এনশিয়ান পার্ল তার সামনে রয়েছে আর সে তাকে হিল করছিল। এনশিয়ান পার্লকে দেখে তো ওয়াংলিং এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না, সে বলছিল এটা আবার কি। আর এটা বলে সে যখন ওটাকে টাচ করে তখন সে টেলিপোর্ট হয়ে এনশিয়ান পার্লের মধ্যে চলে যায়। আর এর সাথে দেখতে পাই সেখানে আমাদের মাস্টার সিতুনানকে। মাস্টার সিতুনান এখানে ওয়াংলিংকে দেখে হাসতে থাকে আর বলে যে আমি শেষ পর্যন্ত এত বছর পর গিয়ে মুক্ত হতে যাচ্ছি। ওয়াংলিং বেচারা তো এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখনই মাস্টার সিতুনান বলে তুমি আমার নিউ বডি হবে আর তুমি মারা যাবে। আর এটা বলে সে তার বডির উপর কবজা করতে চায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই ওয়াংলিং এর সোল যখন তার বডির থেকে বাইরে বের হয় আবার নিজে নিজেই সেই বডির মধ্যে আবারও চলে আসে। এর মানে মাস্টার সিতুনান তার বডির উপর কবজা করতে পারেনি। মাস্টার সিতুনান ওয়াংলিং এর বডিকে কন্ট্রোল করার অনেকবার চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং এর বডি সে কন্ট্রোল করতে পারে না। আর এদিকে তো ওয়াংলিং ভাবছিল জানি না এই সিনিয়র কি করতে চাচ্ছে। এখানে মাস্টার সিতুনান অনেকভাবেই ট্রাই করে কিন্তু কোনোভাবেই সে ওয়াংলিং এর বডিকে নিজের কন্ট্রোলে নিতে পারে না। আর তখন সে মনে মনে অনেক বেশি রেগেছিল। সে বলে এমনটা হতে পারে না, আমি 10,000 বছর ধরে অপেক্ষা করেছি কেউ একজন আসার জন্য যার বডিটিকে আমি কন্ট্রোল করতে পারবো। সে ওয়াংলিং এর কাছে এসে বলে এর মতো একটা দুর্বল ছেলেকে কেন যে এনশিয়াল পার্ল চুজ করলো আমি এটাই বুঝতে পারছি না। কি জানি এর কাছে কি এতটা পাওয়ার হবে কিনা যে আমাকে এই এনশিয়াল পার্লের মধ্যে থেকে মুক্ত করে ভালো একটা নতুন জীবন দিতে পারবে। অন্যদিকে তখনই ওয়াংলিং তাকে গ্রিড করে আর বলে মাস্টার আমি জানি আপনি একজন ইমোর্টাল আর আমিও এখন ইমোর্টালিটি প্র্যাকটিস করতে চাই, আপনি কি আমাকে শেখাতে পারেন? কিন্তু মাস্টার সিতুনান এখানে তাকে কটাক্ষ করে বলে যে তোমার মতো একজন দুর্বল ছেলে কখনোই ইমোর্টাল হতে পারবে না। কিন্তু ওয়াংলিং এখানে কনফিডেন্টের সাথে বলে হ্যাঁ আমি অনেক দুর্বল হয়ে জন্ম নিয়েছি কিন্তু আমি একদম দুর্বল হয়ে মরতে চাই না। আর এটা শোনার পরেও মাস্টার সিতুনান তাকে ডিসাইপল বানাতে রাজি হয় না, সে তাকে বিট থেকে বাইরে বের করে দেয়। ওয়াংলিং যখনই এনশিয়ান্ট বিট থেকে বাইরে বের হয় তখনই সে শুনতে পারে তার মা বাবা তাকে খুঁজছিল, কারণ তারা ভাবছিল সে হয়তো মারা গেছে। কিন্তু যখন তাকে তারা জীবিত দেখে তারা দুজনই অনেক বেশি খুশি হয়ে যায়। ওয়াংলিং এর মা এখানে বলে আমরা তো ভেবেছিলাম তুমি এখানে মারা গেছো। আর তখন আমরা সেই এল্ডারকে দেখতে পারি যে বলে তুমি যে পরিমাণ উইল পাওয়ার দেখিয়েছো তুমি আমাকে ইমপ্রেস করে ফেলেছো, তোমার কাছে তেমন কোনো ট্যালেন্ট আমার রেজিস্টার ডিসাইপল করে রাখতে পারি। ওয়াংলিং তো চাইতো সে যেন ইনার ডিসাইপল হতে পারে, কিন্তু যেহেতু সে রেজিস্টার ডিসাইপল হতে পেরেছে এই জন্য সে অনেক বেশি খুশি হয়ে যায়। ওয়াংলিং এখানে রাজি হয়ে যায়। তারপরে এল্ডার ফু তার একজন ডিসাইপলকে বলে তুমি ওয়াংলিংকে তোমার সাথে নিয়ে যাও। আর ওয়াংলিংও তাদের সাথে যেতে থাকে, কিন্তু তখন আবারও সে তার মা বাবাকে একবার বিদায় দেয়।
আর সে মনে মনে বলে, মা বাবা তোমরা চিন্তা করো না, আমি একদিন না একদিন ইমোর্টাল ডিসাইপল হয়েই ছাড়বো। এর পরে আমরা দেখতে পারি সেই সিনিয়র ডিসাইপল ওয়াংলিংকে নিয়ে সেই সেক্টের মধ্যে চলে আসে, আর এখানে সেই সিনিয়র তাকে রুলস বলতে থাকে। এরই সাথে সে ডিসাইপলদের র্যাঙ্কিং এর ব্যাপারেও তাকে বলতে থাকে। এই সেক্টের মধ্যে তুমি সবার ড্রেস দেখেই বুঝতে পারবে কে কোন ধরনের র্যাঙ্কে রয়েছে। যেমন সাদা কাপড় যারা পরে আছে তারা সবচেয়ে টপে আছে, সেকেন্ড পজিশনে আছে রেড স্যুটওয়ালারা, থার্ড র্যাঙ্কিং হলুদ পোশাক, আর সবচেয়ে শেষে রয়েছে গ্রে পোশাক যারা এখানকার শুধুমাত্র রেজিস্টার্ড ডিসাইপল। তো তাদেরকে ডিসাইপল বলাই চলে না, আর এটা বলে সে একজন লোকের কাছে তাকে রেখে চলে যায়। এখানে আমরা এই লোকটার নাম জানতে পারি, লোকটার নাম ছিল ব্রাদার লু। আর এখানে সে অনেক বেশি অহংকারী মনে হচ্ছিল, সে ওয়াংলিং এর সাথে খুব খারাপভাবে কথাবার্তা বলছিল। আর এখানে যারা ছিল সবাই মনে হচ্ছিল অনেক লুজার। এর কারণ তারা এখানে পড়ালেখা বাদ দিয়ে তারা তাদের সময়গুলো খেলার পিছনে ব্যয় করে দিচ্ছিল, আর যেটা ওয়াংলিং একদমই পছন্দ করছিল না। এরপর ওয়াংলিংকে একটি বেডশিট দেওয়া হয় তাকে ঘুমানোর জন্য। এখানে যদি ওয়াংলিং এর টাইপের কোনো ছেলে থেকে থাকে সেটা হলো এই ছেলেটাই। এই ছেলেটার নাম হলো জ্যাং হুয়ার। এ অনেক ভালো একটা ছেলে, সে ওয়াংলিং এর সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলে। এদের মধ্যে কিছু কথাবার্তা তো চলছিলই, তখনই আমরা দেখতে পারি ব্রাদার লু এখানে অনেকগুলো টোকেন নিয়ে এসে ফেলে দেয় তাদের সামনে। আর সে এখানে বলে, চলো যে যে যার যার মতো কাজ চুজ করে নাও। এরপরেই সব ডিসাইপল এক এক করে সব কার্ড চুজ করে নেয়। এরপরে একটা রেড কার্ডই বেঁচে থাকে, আর সেটাকে কেউ তুলছিল না, সেটা ওয়াংলিং এর ভাগে গিয়ে পড়ে। তখন ব্রাদার লু এখানে তাদের সবাইকে বলে, এই কাজগুলো তোমাদের 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। কেউ যদি 7 দিনের মধ্যে এই কাজকে কমপ্লিট করতে না পারে তবে তাকে হ্যাঙ্গিউ সেক্ট থেকে বাইরে বের করে দেওয়া হবে। তখন ওয়াংলিং তাকে বলে, আমি যদি তার আগেই এই কাজটি সম্পূর্ণ করি তাহলে কি আপনি আমাকে কাল্টিভেশন শেখাবেন? তখন ব্রাদার লু বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাকে কাল্টিভেশন করা শেখাবো। আসলে এদেরকে যে কাজ দেওয়া হয়েছে এটা 7 দিনের মধ্যে করা প্রায় অসম্ভব। এই কাজ করতে গিয়ে এদের কাছে কোনো সময়ই বাঁচবে না। আর আসলে এদেরকে সবাই গোলামের মতো ট্রিট করতো, কারণ তারা ইনার ডিসাইপল ছিল না, তারা রেজিস্টার ডিসাইপল ছিল। তাদের শুধুমাত্র যে কাজগুলো থাকতো তারা সেগুলো এদেরকে দিয়ে করিয়ে নিত। ব্রাদার লুয়ের মতো কোনো মানুষ চাই না যে এরা কখনো কাল্টিভেট করে উপরে লেভেলে যাক কিংবা ইমনার ডিসাইপল হয়ে যাক। আর এর সাথে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। যদি ভালো লাগে তাহলে বলবেন, না আমরা নেক্সট এপিসোড আপনাদের জন্য নিয়ে আসবো। আপনাদের হয়তো মনে হচ্ছে যে ছেলেটি তো এত দুর্বল, অন্য সব অ্যানিমে ক্যারেক্টারের মতো এত বেশি পাওয়ারফুল না। তবে আমি বলে দিচ্ছি যে আস্তে আস্তে গিয়ে ওয়াংলিং এমন একটা পর্যায়ে চলে যাবে যে সে গডদের সাথে যুদ্ধ করার জন্য একবার ভাববে না। এমন একটা সময় আসবে সেই স্বর্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে, আর আমরা সেটারই অপেক্ষায় আছি। দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ।